এবার নির্বাচনের তারিখ ঘোষণা করলেন অন্তর্বর্তীকালীন সরকার। অপরদিকে লন্ডনে বসেই তারেক রহমান জরুরি বার্তা দিলেন। এইদিকে সেনাপ্রধান কঠিনভাবে রেগে গেছেন। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ক্ষমতায় গেলে সর্বদলীয় সরকার গঠন করবে বিএনপি, বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন নিয়ে এবার একটা ধামাকাদার বক্তব্য দিয়েছেন আমাদের যিনি একজন উপদেষ্টা আছেন জনাব তারেক রহমান। তিনি লন্ডনে নির্বাসিত আছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর সবাই ভাবছিল বড়জোর 24 থেকে 48 ঘন্টা তারেক রহমান ফ্লাইট নিয়ে বাংলাদেশে আসবেন। আগামী বছরই মানে 2025-এই জাতীয় নির্বাচন হবে, এমনটাই বলছে আমাদের পরিকল্পনা উপদেষ্টা। আসুন দেখি তার বক্তব্যের মূল অংশটা কি। সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই, তারেক রহমান এই কথা বলেছেন। সংবিধান পরিবর্তনের দায়িত্ব জনগণের, অন্য কারো নয়। আপনারা কারা? প্রশ্ন ফখরুলের। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অন্য ভিডিওর চেয়ে একটু ব্যতিক্রম, কারণ আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে জানতে পারবেন বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হতে চলেছে। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সমস্ত কিছু ভাষণে বলে দিয়েছেন বাংলাদেশের নির্বাচন কবে হবে। এইদিকে আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি স্বয়ং লাইভে এসে সমস্ত কিছু বলেছেন। তার পরিকল্পনা কি, বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবেন, তারা এখন দেশকে নিয়ে কি করতে চাচ্ছে। এইদিকে আবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উদ্দেশ্যমূলক কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই দেশবাসীকে নিয়ে, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে নিয়ে। আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য একসাথে জানতে পারবেন। সো সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। মানে পর্দার অন্তরালে কিছু তো একটা ঘটছে। এখন কি ঘটছে সেটা নিয়ে বিএনপি নানানভাবে কথা বলছে। সরকারের পক্ষ থেকে, সরকারের বি টিম হিসাবে সমন্বয়কদের পক্ষ থেকেও বার্তা আসছে, সংস্কার ছাড়া কোনোভাবেই নির্বাচন দেওয়া হবে না। বিএনপি বলছে সংস্কার চলমান প্রক্রিয়া, আপনারা নির্বাচনটা দেন, তারপরে আমরা বাকি সংস্কারটা করব। এই যখন একটা টানাপোড়েন অবস্থা, তখন আমরা দেখছি আওয়ামী লীগ সরকারের পতন হলেও এক অজানা কারণে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশ ছাড়ছেন না। মার্কেটে কেউ কেউ গসিপ করছেন যে -2 ফর্মুলার চিন্তা কিন্তু সরকারের আছে। সো এই মুহূর্তে বিএনপির যিনি হবেন আপনার চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি লন্ডনে নির্বাসিত আছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর সবাই ভাবছিল বড়জোর 24 থেকে 48 ঘন্টা তারেক রহমান ফ্লাইট নিয়ে বাংলাদেশে আসবেন। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো প্রায় 4 মাস হয়ে গেল তারেক রহমানও দেশে ফিরছেন না। মির্জা ফখরুল ইসলাম তিনি ছোটে ছোটে লন্ডনে যাচ্ছেন, নির্দেশনা নিচ্ছেন, আবার দেশে আসছেন। তো সকল কিছু মিলিয়ে সকলের মনেই নানান ধোঁয়াশা, জটিলতা, চিন্তাভাবনা দেখা দিয়েছে। এর মাঝখানেই আলোচনার প্রধান ইস্যু যেটা হচ্ছে নির্বাচন। দর্শক, নির্বাচন নিয়ে এবার একটা ধামাকাদার বক্তব্য দিয়েছেন আমাদের যিনি একজন উপদেষ্টা আছেন এবং তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় সামলান, সেটা হচ্ছে পরিকল্পনা উপদেষ্টা। এখন এই পরিকল্পনা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে, এটাও কি তার ব্যক্তি মতামত, নাকি উপদেষ্টা বৈঠকে যে আলোচনা হয় বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে নির্বাচন ইস্যুতে, সেখান থেকে পাওয়া কোনো তথ্যের ইঙ্গিত, সেটা কিন্তু আমরা ক্লিয়ার না। তবে আগামী বছরই মানে 2025-এই জাতীয় নির্বাচন হবে, এমনটাই বলছে আমাদের পরিকল্পনা উপদেষ্টা। আসুন দেখি তার বক্তব্যের মূল অংশটা কি। পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলছেন, অন্তর্বর্তী সরকার হচ্ছে স্বল্প সময়ের সরকার, এটা আমরা জানি। সো আগামী বছরই দেশে রাজনৈতিক সরকার দেখা যাবে। এখন আমরা আগামী বছরকে আদৌ রাজনৈতিক সরকার দেখার সুযোগ আছে? আপনার নির্বাচন কমিশন যেটা গঠন হয়েছে, তো সেই নির্বাচন কমিশন আসলে কতদূর এগিয়েছে যে আগামী বছর নির্বাচনটা দিয়ে দেবে? এখানে সবচেয়ে বড় একটা জটিল কুটিল প্যাচ হচ্ছে ভোটার তালিকার হালনাগাদ করা। আইডি কার্ডের ইস্যু আছে। ভোটার তালিকা আওয়ামী লীগের সময়টা একরকম করা হয়েছে। সো এখানে অনেক কি বলা যায় পরিবর্তন, সংযোজন, বিয়োজনের ইস্যু আছে। তারপর হচ্ছে নির্বাচনের বিশাল একটা আয়োজন, কোন কোন দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কোনটা পারবে না। যেহেতু আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগকে নির্বাচন করতে পারবে, মানে এখানে কিন্তু একটা হিউজ একটা আয়োজন আছে। বাট তিনি হঠাৎ করে এই যে কথা যেহেতু বলছেন, বিষয়টা কি এরকম যে ধরেন হুট করে ক্ষমতা ছেড়ে দিবে সরকার, তাড়াহুড়া করে একটা নির্বাচন দিয়ে তারা সরে যাবে, মানে অন্তর্বর্তী সরকার? আমাদের অর্থ উপদেষ্টা বা পরিকল্পনা উপদেষ্টা বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এই সরকারের পক্ষে স্বল্প সময়ের মধ্যে উচ্চ আয়ের দেশে বাংলাদেশকে নিয়ে যাওয়া সম্ভব না। এটা প্র্যাকটিক্যাল, আমরা মানি। এটার জন্য রাজনৈতিক সরকার দরকার। তিনি বলছেন, বাংলাদেশে এখন যে সম্পদ আছে তার অধিকাংশই আছে কাগজে, বাস্তবে নাই। ব্যাংকে সাধারণ মানুষের টাকা আছে, কিন্তু ব্যাংকের অধিকাংশ টাকা বাইরে চলে গেছে। কথাটা কই বুঝেছে বুঝছেন নি? ব্যালেন্স শিটে অনেক টাকা থাকলেও বড় বড় কোম্পানিগুলো টাকার অভাবে শ্রমিকদের বেতন দিতে পারছে না। স্ট্রাকচার আছে কিন্তু সম্পদ নেই। এমন পরিস্থিতিতে এই অভ্যুত্থানের পর আমরা কিভাবে সমতাভিত্তিক সমাজের দিকে যাব, সেটি নিয়েই এই কাজ করছে সরকার। তিনি বলছেন যে আপনার যে উন্নত বিশ্ব থেকে পাওয়ার সুযোগ সুবিধা অব্যাহত রাখার বিষয়ে আমরা আলোচনা করছি, চলমান রয়েছে। অনেক দেশেই ইতিবাচক সাড়া দিয়েছে। তো এখানে তিনি তার মূল বক্তব্যের যতটুকু অংশ আমরা বুঝলাম যে তিনি বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশকে, কারণ আমজনতার একটা বড় কি বলা হয়, একটা এক্সপেকটেশন হয়ে গেছে যে ইউনূস সরকার, দেখেন এই যে দাবি দেওয়া, আজকে এই সেক্টর, কালকে ওই সেক্টর, আজকে এই প্রজ্ঞাপন, কালকে ওই প্রজ্ঞাপন, যে দাবি দেওয়া, তো সরকারগুলো কিভাবে পূরণ করবে? আবার ধরেন নির্বাচন নিয়ে জামাতের অবস্থানেরও কিছুটা আমরা পরিবর্তন দেখছি। জামাতের আমিরও বলছেন যে স্বল্প সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া দরকার। জনাব তারেক রহমানও ঠিক একই সুরে কথা বলছেন। তো সব কিছু মিলিয়ে ভারতের সাথে এই রেশারেশি, আবার আভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ,
জনগণ ব্যবসা বাণিজ্য নিয়ে বিপদে আছে, মানে সব মিলিয়ে একটা বিক্ষোভের পরিস্থিতি বা ক্ষোভ সকলের মধ্যে তৈরি হচ্ছে। তো এটা সরকার অনুধাবন করতে পারছেন। মূল কারণ হচ্ছে যে মানে ইকোনমিকে যেই পরিমাণ ডেস্ট্রয় করা হয়েছে, এটা প্রত্যেকটা সরকার পরিবর্তনের পর কিন্তু আমরা শুনি আগের সরকার জাল উঠ করে গেছে ভাই, এগুলা আমাদের এই 5 বছরে সরকার কতটুকু রিকভার করতে পারবে। তো অন্তর্বর্তী সরকারের হিসাবটা আলাদা, একটা হিউজ চ্যালেঞ্জ আছে তাদের সামনে। তবে আগামী বছর নির্বাচনের যে বক্তব্যটা তিনি দিয়েছেন, এমনটা হতেও পারে, অনেকেই বলছেন এরকম যে হঠাৎ করে তো সরকার ঘোষণা দিবে যে নির্বাচন সংস্কার এটা পরবর্তী সময় রাজনৈতিক সরকারগুলো করবে। কেউ কেউ বলছেন যে এমনটাই হবে, আবার কেউ কেউ বলছেন যে না 2 বছর 3 বছর এটা একটা লং টার্ম প্রসেসে চলে যেতে পারে। তবে উপদেষ্টাদের বক্তব্যে কিন্তু মোটামুটি এরকমই বোঝা যাচ্ছে। এর আগে আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন যে রাজনৈতিক দলগুলো যখন চায় তখন নির্বাচন দিয়ে দিব, কারণ বিষয়টা তিনার উপর অনেক ধরনের প্রেশার হতে বা তৈরি হতে। সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই, তারেক রহমান এই কথা বলেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে এক অনুষ্ঠানে বলেছেন, দেশকে পুনর্গঠন করতে হলে বিএনপি একা পারবে না, সবাইকে সঙ্গে নিয়ে এই জন্য কাজ করতে হবে। তাই আমরা জাতীয় সরকারের কথা বলেছি, আন্দোলনরত যে দলগুলো ছিলাম একসঙ্গে আমরা আন্দোলন করেছি। আমরা চাই সব দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যাতে মানুষ তাদের মতামত রাখতে এবং সবাই মিলে কাজ করতে পারবে। এই প্রসঙ্গে আমার একটা জানার ইচ্ছা যে সব দল মানে যদি অন্তত বড় কয়েকটি রাজনৈতিক দল ধরি, যে বিএনপি তো বটেই, তারপরে জামাত ইসলাম, তারপরে বাম গণতান্ত্রিক দল সহ অন্যান্য দল আছে, তো তারা আন্দোলন করেছে। এখন তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করলে পার্লামেন্টের অ্যারেঞ্জমেন্ট আমি ঠিক বুঝতেছি না, তাহলে বিরোধী দল কে হবে, বিরোধী আসনে কে বসবে, এটি হচ্ছে আমার কাছে প্রশ্ন। আর যদি বিরোধী আসনে জামাত বসে, তারপর যদি জাতীয় সরকার হয়, সেই সরকারের মন্ত্রিসভায় যদি জামাত থাকে, তাহলে তো অনেকটা সেই আওয়ামী লীগের মতো নাম হবে, যে আওয়ামী লীগ জাতীয় পার্টি বিরোধী দলে আছে, আবার সরকারেও আছে। এই ফরমেশনটা আমি পরিষ্কার না, তবে লক্ষ্যটা যেটা সেটা খুবই অসাধারণ, যে সব দলকে নিয়ে দেশটা পুনর্গঠন করতে হবে। আসলেই তাই, এখন যে কাজটা চলছে সেটাও কিন্তু পুনর্গঠন। সেই 15 বছরের জঞ্জাল, 15 বছরের ধ্বংস, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সব ক্ষেত্রে এটাকে মেরামত করা, এটা চারটিখানি কথা না। মানে আপনি ধরেন নতুন বাড়ি নির্মাণ করা খুব সহজ, কিন্তু একটা বাড়ি যদি ধ্বংস হয়ে যায় ওটাকে রিবিল্ড করা খুব কঠিন কাজ। সেই কাজটা কিন্তু অন্তর্বর্তী সরকার কিছু দূর করবে। তারপর তারা বলেছে যে আগামী বছর নাগাদ হচ্ছে নির্বাচন হবে। তো ঠিক আছে, আগামী বছর নাই বাদ দিলাম, আগামী বছরের শেষে ডিসেম্বর অথবা জানুয়ারি এই সময়ও যদি হয়, তাহলে এই সময়ের মধ্যে এই অন্তর্বর্তী সরকার পক্ষে সম্ভব না সব কাজ শেষ করতে। এটা একাধিক উপদেষ্টা কিন্তু ঘুরে ফিরে কিন্তু বলছেন যে খুব শীঘ্রই রাজনৈতিক সরকার আসছে, আগামী বছরই সেটা। তো আগামী বছর সেই রাজনৈতিক সরকার যদি আসে, তাহলে তাদেরও কিন্তু ওই একই, এখন যেমন অন্তর্বর্তী সরকার এবং অন্যান্য দল মিলে যেমন জাতীয় ঐক্য করেছে এবং বলছে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সব দল এক এবং ঐক্যবদ্ধ, ঠিক একই অবস্থা কিন্তু তখন যদি ব্যাপক রাজনৈতিক বিভাজন হয়, তখন যদি ব্যাপক টানাপোড়েন চলে, তাহলে কিন্তু দেশের পুনর্গঠন বা যে ক্ষতিটা সেটা মেরামত হবে না। তো সেই দিক থেকে এটা খুবই যৌক্তিক বক্তব্য তারেক রহমান যে কথাটি বলেছেন। কিন্তু ওই একটা গণতান্ত্রিক রাজনীতিতে সরকার এবং বিরোধী এই ফরম্যাটটা কি হবে, এই ফরম্যাটটা কিন্তু এখন সেটা প্রকাশ করা বা সেটার ফরমেশনটা খুবই জরুরি, যাতে আবার মানে এক দল না হয় শেখ হাসিনার মতন, তাহলে আবার সেই ফ্যাসিজম ডেভেলপ করবে। রোববার বিকেলে রংপুরে রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা সংক্রান্ত এক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এখানে তিনি 5টা 6 মিনিটে বক্তব্য শুরু করেন তারেক রহমান। এর আগে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এটা খুব মানে খুবই দারুণ। আমি মনে করি যে এই ধরনের ওয়ার্কশপ, যে প্রশ্ন করছে, নেতা বক্তব্য দিচ্ছে, আমরা সাধারণত কি দেখি যে একটা জনসভা হয়, সভা হয়, প্রধান অতিথি যিনি থাকেন বা দলের প্রধান যিনি হন তিনি একটা বক্তৃতা দেন বা চলে যান, তিনি আর ওই নেতা কর্মীদের কথা যে শুনবেন সেই শোনেন না। এটা এক ধরনের ওয়ার্কশপ হচ্ছে বা ওরিয়েন্টেশন হচ্ছে। 31 দফার যে গুরুত্বটা কি সেটা তুলে ধরা হচ্ছে, তার প্রেক্ষিতে নেতা কর্মীদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন তিনি করছেন, তার উত্তর দিচ্ছেন, তারপরে বক্তব্য দিচ্ছেন। এইভাবে যদি রাজনীতিটা, আর এটাও আমি মনে করবো যে একটা সংস্কার, একটা পরিবর্তন, যে ওই নেতার কথাই সব চূড়ান্ত আর কিছু না, এই জায়গা থেকে বের হওয়ার এটা একটা ভালো। সংবিধান পরিবর্তনের দায়িত্ব জনগণের, অন্য কারো নয়, আপনারা কারা? প্রশ্ন ফখরুলের। লন্ডন থেকে আরিফ মাহফুজ এই রিপোর্টটি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সূত্র ধরে। এটা একটা খুবই মৌলিক প্রশ্ন। এখন সংস্কারের কথা বলা হচ্ছে, অনেকদিন আগেই 8টা 10টা সংবিধান সংস্কার কমিশন করা হয়েছে, যারা কিছু মৌলিক সংস্কার করবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কমিটমেন্ট হলো এই যে সংস্কার কাজ শেষ করেই নির্বাচন, তারপর তিনি বিদায় নেবেন, তিনি রাজনীতির মধ্যে আসবেন না, সংস্কার পর্যন্ত হচ্ছে তাদের দায়িত্ব। এখন সেই সংস্কার তারা প্রস্তাবনা দেবে, এখন সেই সংস্কার প্রস্তাবনা দেওয়ার পর বাস্তবায়ন কি করবে অন্তর্বর্তী সরকার, তেমন বিষয়টি আমার পরিষ্কার না। তো সেই অর্থে প্রশ্নটা সঠিক যে তারা প্রস্তাবনা দেবে আর বাস্তবায়ন করবে তো নির্বাচিত সংসদ, কিন্তু প্রশ্নটা যেভাবে উত্থাপিত হলো যে এটা করার এখতিয়ার কার, কে করবে, এটা অবশ্যই সংসদই তো, মানে সেখানে ইন্ট্রোডিউস হবে, এন্ডোর্স হবে, তারপরে সংসদ আলোচনা করে সেটা বাস্তবায়ন করবে।
সেই কথাই বলছেন। কিন্তু আপাতত ওই কথা দেখলে মনে হবে যে কমিশন বোধহয় প্রস্তাবনাও করবে এবং বাস্তবায়ন দেবে। সেজন্যই মানে প্রশ্নটা আসছে এরকম যে আপনারা কারা? এটা আমি জানি না ঠিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটা ঠিকমতো কোড হয়েছে কিনা। তারপরেও একথা ঘুরে ফিরে কিন্তু বলছেন যে বারবার বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সংবিধান সংশোধনের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা আলোকে জাতীয় সংসদ অর্থাৎ নির্বাচিত সংসদ সেটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বলছেন যে মির্জা ফখরুল বলছেন সংবিধান পরিবর্তনে বিএনপি দ্বিমত নেই। সেটা সংবিধান পরিবর্তন বা নতুন করে লিখন যাই হোক না কেন, কিন্তু প্রশ্ন হচ্ছে কে করবে? এটি করার এখতিয়ার কার? সংবিধান পরিবর্তনের দায়িত্ব হচ্ছে জনগণের। আর জনগণের মালিকানার প্রতিফলন হয় সংসদে। কিন্তু কেউ কেউ বলছেন যে আমরা করে ফেলবো। আপনারা কারা? আপনাদের ম্যান্ডেট কোথায়? কেউ বলছেন জুলাই আগস্টের ম্যান্ডেট, এটা এভাবে বলা যায় না। হ্যাঁ, এটা একটা নিয়ে বলি প্রশ্ন আছে। ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ৫ই আগস্ট অর্থাৎ জুলাই আগস্টের গণঅভ্যুত্থান বা বিপ্লব, এটাই জনগণ ম্যান্ডেট দিয়েছে। সেই ম্যান্ডেটের আলোকে অনেক কিছু করা যায়, যেমন রাষ্ট্রপতিকে তাড়ানো যায় বা অনেক কিছু করা যায়। সেটা কিছুটা প্রধান বিচারপতিকে তো ওইভাবেই তাড়ানো হলো, কিন্তু রাষ্ট্রপতিকে করা যায় কিনা সেটা নিয়ে একটা মতবিরোধ আছে। রাজনৈতিক দল নিষিদ্ধ করা যায় কিনা এটা নিয়ে মতবিরোধ আছে। কিন্তু এক পক্ষ মনে করেন যে যেহেতু একটি বিপ্লব হয়ে গেছে সেটা করা যায়, ওই বিপ্লবটাই ম্যান্ডেট। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে না, বিপ্লবের পর একটা অন্তর্বর্তী ইন্টারিম একটা গভর্নমেন্ট হয়েছে, যেভাবেই হোক না কেন সংবিধানের আওতায় এক ধরনের মানে কাটাছেড়া করে হলেও এখন পরবর্তী যা সেটা হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে। এটা নিয়ে এখনো কিন্তু একটা মত পার্থক্য আছে। এটা এখনো পুরোপুরি মীমাংসা হয়েছে এটা বলা যাবে না। শনিবার লন্ডনে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। যুক্তরাজ্যে বিএনপির আয়োজনে সভায় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির মহাসচিব। বিপ্লবী সরকার গঠনের প্রশ্ন তুলে বললেন, তাহলে আপনারা বিপ্লবী সরকার গঠন করলেন না কেন? বিপ্লবী পরিবর্তন আনতে পারতেন। এই সংবিধানের অধীনেই আপনারা শপথ নিয়েছেন। তবে প্রয়োজনীয় যে বিষয়গুলো সংবিধানে আছে সেই পরিবর্তনগুলো আনতে হবে। সংবিধান সংস্কার যে কমিটি করা হয়েছে বিএনপি তার সঙ্গে একমত। যাই হোক, বোঝা যাচ্ছে কিছুটা একটা টানাপোড়েন আছে, সেই টানাপোড়েনের মধ্য দিয়ে চলছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের নির্বাচন কবে হবে? দর্শক শ্রোতা, পরিকল্পনা মন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন 2025 সালের মধ্যেই নির্বাচন হবে, অর্থাৎ আগামী বছরের মধ্যেই নির্বাচন সম্ভব। এটা তিনি বলেছেন যে আগামী বছরের মধ্যেই বাংলাদেশ একটা রাজনৈতিক সরকার পাবে। দর্শক শ্রোতা, এদিকে আবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনারা বিস্তারিত প্রতিবেদনে দেখতে পারলেন এই দেশকে নিয়ে। এদিকে আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কি করতে চাচ্ছেন, তারা ক্ষমতায় গেলে কি করবেন, তাদের পরিকল্পনা কি, তারা এই দেশকে কোথায় নিয়ে দাঁড় করাতে চায়। দর্শক শ্রোতা, তারেক রহমান সমস্ত কিছু বলেছেন। তো এই সম্পর্কে এখন আপনাদের মতামত কি? বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।